নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের নিয়মিত আয়োজন লাইভ ক্লাসে তোমাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। তোমাদের সাথে আছি আমি সিদ্ধার্থ শঙ্কর ঘোষ। আজ আমি তোমাদের সাথে বাংলা দ্বিতীয় পত্র বিষয় নিয়ে কথা বলবো। বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা জ্যোতি বা ছেদচিহ্ন লেখার কৌশল নিয়ে তোমাদের সাথে থাকব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলে যাওয়া যাক আমাদের বিস্তারিত আলোচনায়। আমি তোমাদেরকে একটু বলি, আজকের যে বিষয় এটা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে থেকে বিশেষ করে এসএসসি পরীক্ষায় কোশ্চেন এসে থাকে। এছাড়া উচ্চ মাধ্যমিক বা অন্যান্য শ্রেণী বা অষ্টম শ্রেণীর জন্য এটি প্রযোজ্য। তো আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে চলো জেনে নেওয়া যাক যে আসলে জ্যোতি বা ছেদচিহ্ন কী। জ্যোতি বা ছেদচিহ্ন আমরা খুব সহজভাবেই বুঝে নেওয়ার চেষ্টা করি। জ্যোতি চিহ্নকে আমরা বিরাম চিহ্ন বলতে পারি, আমরা এটাকে ছেদচিহ্ন বলতে পারি, এটাকে জ্যোতি চিহ্ন বলতে পারি। অনেকভাবেই এগুলোকে নামকরণ করা যায়। তবে আমাদের জানা দরকার যে কেন আমরা বাংলায় জ্যোতি চিহ্ন ব্যবহার করি। তো আসলে বাংলা ভাষাকে সুস্পষ্ট করার জন্য আমাদেরকে একটা বক্তব্য পেশ করার পরে থামতে হয়, অন্যথায় বক্তব্যটি স্পষ্ট হয় না, বুঝতে কষ্ট হয় বা আরেকটি সমস্যা উপনীত হতে হয়। বিশেষ করে আমরা যখন ফুসফুস থেকে বাতাস বের করি, তখন আমাদের এই বাতাস বের করার সময় একটা নির্দিষ্ট সময় পরে বাতাস আর থাকে না। অর্থাৎ আমাদের কাজ হচ্ছে যে ফুসফুসটাকে বায়ু দ্বারা পূর্ণ করে এটাকে আমরা বের করে দিই, দিয়ে থামতে হয়, আবার এটাকে বায়ু দিয়ে ভরতে হয়, আবার বের করতে হয়, তারপরে সেটাকে একটা শ্রুতিমধুরভাবে প্রকাশ করে মানুষের কাছে উপস্থাপন করতে হয়। তো সেজন্য আমাদের অবশ্যই থামার প্রয়োজন হয়। অপরদিকে আমরা যখন লিখতে যাই, সেক্ষেত্রেও যদি আমরা লেখার মধ্যে একটু বিরাম না দিই, একটু বিশ্রাম না দিই, একটু না থামি, তাহলে কথাগুলোকে স্পষ্ট বোঝার সুযোগ থাকে না। সেক্ষেত্রে আমাদের কিছু চিহ্ন প্রকাশ করতে হয়, বোঝাতে হয়। আর এই চিহ্নগুলো লেখার মাধ্যমেই আমরা আমাদের ভাবগুলোকে প্রকাশ করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা আসলে বিরাম চিহ্ন কেন ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা একটি লাইন যদি একটু আমরা খেয়াল করি তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, আমি একটি বাক্যকে তিনটি চিহ্ন দিয়ে লিখেছি। প্রথমে লিখেছি যে এখানে আমি নির্দেশক কাঠি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, একটু খেয়াল করার চেষ্টা করবে। নন্দবাবু পাগল হয়ে গেছেন, এখানে আমি দাঁড়ি চিহ্ন ব্যবহার করেছি। অপরদিকে দেখো লেখা রয়েছে যে নন্দবাবু পাগল হয়ে গেছেন, এখানে আমি জিজ্ঞাসাবোধক চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন ব্যবহার করেছি। আবার লেখা রয়েছে যে নন্দবাবু পাগল হয়ে গেছেন, তাহলে এই যে আমার বলার মধ্যে একটা ভাব, এখানে একটা বিস্ময় চিহ্ন রয়েছে। আমার কথার মধ্যে একটা ভাবের যে পরিবর্তন,
এবং পাশাপাশি যে আমরা চিহ্নগুলো ব্যবহার করছি, এই চিহ্নগুলোই হচ্ছে যে ছেদ চিহ্ন বা জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন ইত্যাদি ইত্যাদিভাবে বলা যায়। এছাড়া তোমাদেরকে আরেকটি বিষয় আমি শুরুতেই একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে বিরাম চিহ্ন যদি আমরা ঠিকমতো ব্যবহার না করি তাহলে আমাদের অর্থের তারতম্য কোথায় গিয়ে দাঁড়ায় সেটিও আমরা আরেকটি লাইনের মাধ্যমে দেখার চেষ্টা করি। আমরা দেখি এখানে ময়লা ফেলবেন না, ফেললে 100 টাকা জরিমানা হবে বা জরিমানা। সেক্ষেত্রে তোমরা একটু খেয়াল করার চেষ্টা করবে যে এখানে ময়লা ফেলবেন না, এখানে একটি কমা রয়েছে, কমা চিহ্ন ব্যবহার করেছি। আমি যদি কোনোভাবেই এই কমা চিহ্নটি ভুল করে এটি নায়ের আগে ব্যবহার করি, অর্থাৎ ফেলবেন, তাহলে আমাদের অর্থের তারতম্যটি কোথায় গিয়ে দাঁড়ায় তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ। তোমরা বুঝতে পেরেছ যে আসলে যে এখানে ময়লা ফেলবেন, না ফেললে 100 টাকা জরিমানা। তাহলে আমরা বুঝতে পেরেছি যে বিরাম চিহ্ন এর সঠিক ব্যবহার জানা অত্যন্ত জরুরি। তো বিরাম চিহ্ন কোথায় ব্যবহার, কোথায় কোনটি ব্যবহার হবে, কিভাবে ব্যবহার হবে, কোন চিহ্ন কোথায় দিতে হবে, এই বিষয়গুলো যদি আমাদের স্পষ্ট না জানা থাকে তাহলে আমাদের কিছু বহু নির্বাচনী কোশ্চেন অ্যান্সার দিতে তো অসুবিধা আছেই। পাশাপাশি আমাদের বাংলা সাহিত্যকে লেখার ক্ষেত্রে যে কোনো সময়ে যে কোনো ক্ষেত্রে বাংলা সাহিত্যের লেখার বা তোমার বক্তব্যকে স্পষ্ট করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা, একটা বাধা থেকে যায়। সেই বাধা দূর করার জন্য মূলত আজকের এই বিষয় নিয়ে আমার আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আসলে এই বিরাম চিহ্ন ইতিহাস নিয়ে বেশি দূরে যাব না, তবে দু একটি কথা একটু বলে রাখি। অনেক কথাই রয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি প্রথম এই বিরাম চিহ্নের ব্যবহার দেখিয়েছিলেন। বিশেষ করে তার উল্লেখযোগ্য গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে ব্যবহারের মাধ্যমেই তিনি আমাদের দেখিয়েছিলেন এই বিরাম চিহ্নের ব্যবহার। এখান থেকেই অনেক সময় প্রশ্ন হয়ে থাকে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা বিভিন্ন পরীক্ষা আসতে পারে। আরেকটি আমাদের ধারণা রাখা দরকার, সেটা হচ্ছে যে আমাদের এই বিরাম চিহ্নের ব্যবহারটি, বিরাম চিহ্নটি আমাদের ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়। আমরা জানি যে ব্যাকরণের বিষয়গুলো এক একটা অংশে আলোচনা হয়ে থাকে। আজকের এই বিরাম চিহ্নের বিষয়টি আলোচনা হয় বাক্যতত্ত্বে, আমাদের মনে রাখতে হবে, বা পদক্রমে। তো এভাবে আমরা একটু মনে রাখার চেষ্টা করব। আর আজকের এই পাঠ থেকে আমরা মূলত কিছু বহুনির্বাচনী প্রশ্ন লেখার কৌশল, আর বিশেষ করে আমাদের আরেকটি বিষয় রয়েছে, তোমরা যখন বই খুলে দেখবে তখন সেখানে আমাদের এই বিরাম চিহ্ন থামার সময় এটি কোশ্চেনে প্রায় এসে থাকে। এটি নিয়ে আমরা একটা বিড়ম্বনা বোধ করি, মনে রাখতে অসুবিধা হয়। সেক্ষেত্রে মনে রাখার কৌশল আসলে তুমি তোমার নিজস্বভাবেই তুমি মনে রাখতে পারো বা আয়ত্ত করতে পারো। আবার কোনো একটি, অনেকে ছন্দের মাধ্যমে মনে রাখে, আবার অনেকে ছোটোখাটো বাক্যের মাধ্যমে মনে রাখে, আবার অনেকে সরাসরি মানে এটাকে একেবারেই মুখস্থ করে ফেলে যে আমি এটা এভাবে মনে রাখার চেষ্টা করে। যে যেভাবেই করুক না কেন সবটাই ঠিক, আমাকে মনে রাখলেই হলো। কারণ আমরা দেখেছি যে পরীক্ষাগুলোতে যে প্রশ্ন আসে সেখানে আমাদেরকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দেয় যে আসলে কোন জায়গায় কতটুকু থামতে হয়। তো সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে তোমাদের সাথে একটু আলাদাভাবে একটি ছন্দের মাধ্যমে বোঝাতে চাই। পাশাপাশি আমি ছন্দ থেকে আসলে সিরিয়াল করেছি। আমাদের
বাংলা ভাষার ব্যাকরণ বইয়ে যেভাবে সিরিয়াল রয়েছে 1 2 3 4 এভাবে যে সিরিয়ালটা রয়েছে সেই সিরিয়াল একটু ওলটপালট হয়েছে। আমাদের এই ছন্দটি মনে রাখার জন্য, এই কথাগুলো মনে রাখতে হলে একটু উল্টা, মানে আমাদের এই সিরিয়ালগুলো একটু আলাদা হয়ে গেছে। তো যাই হোক, যেভাবে হোক না কেন, আমি একটু তোমাদেরকে বোঝাই। দেখো, আমি যদি একটি ছোটোখাটো কবিতা কোনো রকম মিল করে আমি নিজস্বভাবেই তোমাদের বোঝানোর চেষ্টা করছি, আসলে এটা কোনো আন্তর্জাতিক বা কোনোভাবেই এরম নাই, তারপরে আমি আমার পক্ষ থেকে তোমাদের কাছে তুলে দিয়েছি। আমি যদি প্রথমে বলি যে কোলন ড্যাশ ও কোলন ও ড্যাশ, বন্ধু তোরা 1 সেকেন্ড দাঁড়াবি। তারপরের লাইনে বলেছি ক্ষমা করে উদ্ধার করিস যদি এক বলার সময় নেই। আমি এখানে ক্ষমা বলতে আসলে কমাকে বোঝাতে চেয়েছি, তো অনেক সময় ছন্দের মিল করার জন্য একটু চেঞ্জ আনতে হয়েছে। সেমিকোলন, বন্ধু তুই ছিলি দ্বিগুণ ব্যস্ত এক সময়, মানে সেমিকোলন তুই এক বলার সময়ের দ্বিগুণ ব্যস্ত ছিলি। হাই বন্ধু তোর থামার দরকার নেই। এই হচ্ছে মোটামুটি আমাদের মোটামুটি একটি ছন্দ। এ থেকে আমরা আসলে সিরিয়ালগুলো বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখো, এখানে 1 নম্বরে আমরা যদি বলি কোলন ড্যাশ, আমি এখানে লিখেছি 1 সেকেন্ড। এখানে একটি বিষয় রয়েছে 1 সেকেন্ড, আমি সময়টাকে নির্ধারণ করেছি 1 সেকেন্ড। এই 1 সেকেন্ড থামতে গেলে কোনগুলো? কোলন ড্যাশ, কোলন 2 হলো কোলন, এই 2 আসছে। এরপরে দেখো 3 নম্বরে হচ্ছে ড্যাশ, ড্যাশে আসছে। 4 নম্বরে দাঁড়ি, দাঁড়িতে আসছে, 4 নম্বরে আসছে। এরপরে আমরা বি মানে বিস্ময়সূচক চিহ্নকে বুঝে নেওয়ার চেষ্টা করব। আমরা এখানে বিস্ময়সূচক চিহ্নকে 5 নম্বরে দিয়েছি। এরপরে 6 নম্বরে দিয়েছি প্রশ্নবোধক চিহ্ন বা জিজ্ঞাসাবোধক চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন, যাই বলি না কেন। এভাবে আমরা মোটামুটি প্রথম লাইন থেকে 1 সেকেন্ড থামতে হয় এমন বিষয়গুলোকে এনেছি। এরপরে 2 নম্বর লাইনে আমাদের রয়েছে 2টি অংশ, একটা হচ্ছে যে কমা আর একটি উদ্ধরণ চিহ্ন, যেটাকে আমাদের একটু শব্দ চেঞ্জ করতে হয়েছে। এখানে দেখো 1 বলার সময় প্রথমে আমি এনেছি কমা, তারপরে আমি এনেছি উদ্ধরণ চিহ্ন। তো পাশাপাশি দেখো সবগুলো চিহ্নের রূপ দেওয়া রয়েছে, তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। এভাবে আমাদের 1 বলার সময় এগুলো এই 2টি ব্যবহার করতে হয়। এরপরে দেখো আমি বলেছি যে সেমিকোলন, তুই বন্ধু ছিলি দ্বিগুণ ব্যস্ত এক সময়ে। আসলে এক সময় মানে 1 বলার সময়ের থেকে দ্বিগুণ, সেটা হচ্ছে যে সেমিকোলন। এভাবে মনে রাখলে ভালো হয়, তুমি যদি মনে রাখতে পারো, অথবা বলেছি যে ছাড়া তুমি যেভাবে মনে রাখলে চলবে, এটা নিয়ে কোনো দ্বিধা করার দরকার নেই, তোমার ইচ্ছা। এরপরে দেখো থামতে হয় না, শেষের লাইনটাকে আমরা একটু ফাঁকা দিয়ে হাই বন্ধু, হাই, আমি এখানে একটু স্পেস দিয়েছি আসলে আলাদা করে বোঝানোর জন্য। যেমন হা অর্থ হাইফেনকে বোঝাইছি এবং ই অর্থ আমরা ইলেক চিহ্নকে বুঝিয়েছি, আর বন্ধু বলতে আসলে বন্ধনীকে বুঝাইছি, যেটাকে আমরা ব্র্যাকেট বলে থাকি ইংরেজিতে। তো এখানে তাহলে আমরা দেখছি যে থামতে হয় না 3টি, হাইফেনে থামতে হয় না, ইলেক চিহ্নে থামতে হয় না, আর বন্ধনীতে থামতে হয় না। এরপরে আমি সবশেষ তোমাদেরকে আমি এখানে আরেকটা বিষয় একটু দেখে রাখি, অতিরিক্ত কিছু বিষয় রয়েছে। আসলে এই অতিরিক্ত 4টি বিষয়ের আলোচনা আমি তোমাদের একটু এখানে দেখিয়েছি, যদিও তোমাদের নবম দশম শ্রেণীর বইতে এই 4টির আলোচনা সেভাবে নেই। তো অনেক ক্ষেত্রে আমরা এগুলোর আলোচনা অনেক সময় উপরের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে প্রয়োজন হয়, একটু তোমাদের অতিরিক্ত হিসেবে দেখিয়েছি। তো যাই হোক, ওটা যদি আমরা নাও গুরুত্ব দিই, তাহলে আমাদের এই 12টি সেট চিহ্ন নিয়ে আমাদের চিন্তা করতে হবে, এখান থেকে কিভাবে কি সেই আলোচনাগুলো আমি এখন তোমাদের সামনে করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তোমরা নিশ্চয় অনেকেই যুক্ত হয়েছো এই মুহূর্তে লাইভে। যারা যুক্ত হয়েছো তোমাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। তোমাদের বন্ধুদেরকে একটু আহ্বান জানানোর চেষ্টা করো, সবাই যাতে যুক্ত হতে পারে। তো এখন আমরা আজকে এইগুলোর একটু আলোচনায় যেতে চাই এবং এগুলোর আলোচনার মধ্য থেকে আমরা কিছু প্রশ্ন খুঁজে নেওয়ার চেষ্টা করি। তো অনেক আলোচনা রয়েছে, তারপরে আমরা সংক্ষেপে যেটুকু আলোচনা করা যায় সেইটুকু একটু দেখার চেষ্টা করি। প্রথমেই আমরা কোলন ড্যাশ, তারপরে রয়েছে কোলন, তারপরে ড্যাশ। তো আসলে দুঃখিত, আমরা প্রথমে কোলন ড্যাশ আলোচনা করার আগেই যদি একটু কোলন নিয়ে কথা বলি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। কারণ কোলন এবং ড্যাশ মিলেই হচ্ছে যে কোলন ড্যাশ। তো কোলন কি? আসলে কোলন লেখার ক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে বিসর্গ এর মতো হবে না, বিসর্গ এর মতো হবে না। অর্থাৎ আমরা মাথায় রাখবো যখন কোলনটা ব্যবহার করব তখন আমরা এভাবে যেন মাঝখানে ফাঁকা না রাখি, এভাবে যেন ফাঁকা না রাখি। এটা হবে না। আমাদেরকে কোলন হতে গেলে হতে হবে আমাদের এটা ভরাট হতে হবে। এই বিষয়টি আমাদের খেয়াল করতে হবে, কারণ এখানে অনেকেই আমরা অনেক সময় ভুল করে ফেলি বা আমরা অনেক সময় লিখতে যাই আমাদের ত্রুটি হয়। এই বিষয়টি আমাদের খেয়াল করতে হবে। তো আসলে আমরা কোলন ড্যাশ কোথায় ব্যবহার করব? একটি অপূর্ণ বাক্যের পরে যদি আরেকটি বাক্যের অবতারণা হয় সেক্ষেত্রে সাধারণত আমরা কোলন ব্যবহার করে থাকি। আমরা মাথায় রাখবো, যেমন আমি যদি একটি উদাহরণ মুখে বলি তাহলে হয়তোবা তোমরা বুঝতে পারবে যে গত দিনের সভায় সিদ্ধান্ত হলো আগামী মাসে এইচএসসি পরীক্ষা শুরু হবে। যদি এমন একটি বাক্য আমি বলি তাহলে শুরু হলো, এরপরে আমি বলেছি যে আগামী মাসে এইচএসসি পরীক্ষা শুরু হবে। এই যে আগামী মাসে এইচএসসি পরীক্ষা শুরু হবে এটি আরেকটি বাক্যের অবতারণা হলো। তার আগে আমি আরেকটি বাক্যের কথা বলেছি। এই বাক্যের পরে আমরা সাধারণত কোলন ব্যবহার করব। একটি কথা বলে রাখি, আসলে আগে আমরা কোলন ড্যাশটি ব্যবহার করতাম, কোলনের সাথে ড্যাশ ব্যবহার করতাম। এখন আসলে কোলনটাই ব্যবহার করা হয় বেশি সব ক্ষেত্রে। এই কোলনটি আমরা অনেক সময় উদাহরণের ক্ষেত্রে বা দৃষ্টান্তের ক্ষেত্রেও আমরা অনেক সময় ব্যবহার করে থাকি। যেমন কারক 6 প্রকার, হয়তো শব্দ 5 প্রকার। তো এভাবে আমরা যখন লিখি তখনও আমরা এই কোলন ব্যবহার করে থাকি। একইভাবে আমরা ড্যাশটাও একটু আলোচনা করে আসি, তারপরে কোলন ড্যাশটা বুঝতে সুবিধা হবে, খুব সহজ হয়ে যাবে। ড্যাশ এবং আমাদের মনে রাখতে হবে এই 10 নম্বর হাইফেন, এখানে আমাদের একটু খেয়াল করতে হবে। আমি তোমাদের আবারও একটু স্পষ্ট করছি যে ড্যাশ এবং হাইফেন এই দুটির মধ্যে পার্থক্য আমাদের খেয়াল করতে হবে। তো আসলে যখন আমরা ড্যাশ লিখব তখন আমাদের এটির একটু দীর্ঘ হবে। ড্যাশ যখন লিখব তখন এটি দীর্ঘ, একটু লম্বা হবে, লম্বা আকার হবে। কিন্তু যখন আমি হাইফেনটি লিখব তখন এটি একটু ছোট আকার বা শর্ট আকার হবে। আমরা যখন সমাসের ক্ষেত্রে ব্যাস বাক্য ব্যবহার করি তখন আমাদের এই ড্যাশ ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে একটু দীর্ঘ হয়। আবার যখন আমরা অনেক সময় উদাহরণের ক্ষেত্রেও আমরা ড্যাশ ব্যবহার করে থাকি। আবার কোনো কোনো ক্ষেত্রে স্বরকে প্রলম্বিত করার জন্য, স্বরকে বড় করার জন্য কবিতার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে এটি দিয়ে বোঝানো হয়ে থাকে।
এই সাধারণত এই ব্যবহারগুলো এখানেই আমি ইম্পর্ট্যান্ট জায়গাগুলো, সব গুরুত্বপূর্ণ জায়গাগুলো তোমাদের বলে দিচ্ছি। এই জায়গাগুলোতে আমাদের ড্যাশ চিহ্নটা ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি তাহলে কোলন ড্যাশ। কোলন ড্যাশ হতে গেলে আমরা তো বুঝেছি কোলন এবং ড্যাশ এভাবে একসাথে আসবে, এখানে আমরা নিশ্চয়ই দেখেছি, খেয়াল করার চেষ্টা করো। তো আসলে কোলন ড্যাশের ব্যবহার এখন নেই, আমরা অনেকটাই এটাকে কেমন যেন উঠিয়ে দিয়েছি, আমরা ব্যবহার করি না। তবে কোলন ড্যাশ সাধারণত আমরা দৃষ্টান্ত, উদাহরণ বা কোনো কিছু বলার পরে আমরা ব্যবহার করে থাকি, করা যায়। তবে এর ব্যবহারটি এখন একটু কিছুটা উজ্জ্ব রয়েছে, আমরা এটার পরিবর্তে শুধু কোলন ব্যবহার করি অথবা ড্যাশ ব্যবহার করে থাকি, এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আমরা আলোচনা করব দাড়ি নিয়ে। কোলন ড্যাশ হয়ে গেল, এরপরে আমরা আলোচনা করব দাড়ি নিয়ে। আসলে দাড়ি শব্দটির আরেক নাম হচ্ছে যে পুনর্ছেদ, অর্থাৎ আমরা সম্পূর্ণভাবে যেখানে ছেদ করে দেই, শেষ করে দিই একটি কথা। যখন আমরা শেষ করি, যখন কথার মধ্যে আমাদের আর কিছু বলার থাকে না, আমরা বুঝতে পেরেছি যে আসলে আমাদের বাক্যটি শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা একটি দাড়ি ব্যবহার করে থাকি। যেমন আমি যদি বলে থাকি ঢাকার ঐতিহ্যবাহী আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ নিয়মিত লাইভ ক্লাসের আয়োজন করে যাচ্ছে, এটি একটি পরিপূর্ণ বাক্য এবং আমার বলাটাও শেষ, এক্ষেত্রে আমাকে দাড়ি দিয়ে বোঝাতে হবে। তো এই হচ্ছে মোটামুটি দাড়ির ব্যবহার, এটা আমরা সবাই বেশি জানি, এটা নতুন করে খুব বেশি বলার প্রয়োজন নেই। এরপরে আমরা আসব বিস্ময় চিহ্ন। আমরা বিস্ময় চিহ্ন সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আসলে বিস্ময় চিহ্নকে আমরা অনেক সময় সম্বোধন চিহ্ন হিসেবে বলতে পারি। তা আসলে যেটির মাধ্যমে আমরা অনেক সময় একটু বিস্ময় প্রকাশ করি, আমাদের ভাবটাকে একটু চেঞ্জ আনার চেষ্টা করি। যেমন বাহ কি সুন্দর দৃশ্য, ইস ছেলেটি অ্যাক্সিডেন্ট করলো। এই যে আমাদের মনের মধ্যে যে একটা বিস্ময় ভাব থাকে, অনেক সময় হতাশা, দুঃখ, বেদনা, আনন্দ, ফুর্তি, তারপরে ভালো লাগা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আসলে এই বিস্ময়ের মধ্যে ফুটে ওঠে। অর্থাৎ মনের ভাবটাকে যে চেঞ্জ আসে, অর্থাৎ আমরা একটু হতবাক হয়ে যাই, একটু আলাদা হয়ে যাই, আমাদের ভাবটাকে চেঞ্জ করে ফেলি, এই অবস্থাকে বলা হয় বিস্ময় চিহ্ন বা বিস্ময় সূচক চিহ্ন আমরা বলতে পারি, অথবা এটাকে আমরা সম্বোধন চিহ্ন বলতে পারি। সেক্ষেত্রে আমাদের একটু মনে রাখতে হবে যে এখানে চিহ্নটা আসলে এমন একটি, আমরা সাধারণত যখন কম্পিউটার বা অন্য কোনো টাইপে যখন দেখি তখন এটির ব্যবহারটা সাধারণত থাকে এদিকে একটু মোটা থাকে আর এর নিচে এসে চিকন হয়ে যায়, তারপরে একটি বিন্দু দেয়া হয়। তো আসলে আমরা যখন হাতে লিখি তখন আসলে এটার এমন প্রয়োজন হয় না। স্বাভাবিকভাবেই আমরা যদি একটি দাড়ি দিয়ে, আমরা যদি একটি দাড়ি ব্যবহার করে নিচে যদি আমরা একবারেই ব্যবহার করতে পারি, একটি দাড়ি ব্যবহার করে আমরা নিচে যদি একটি বিন্দু দিই, তাহলে এক্ষেত্রে আমরা বিস্ময়সূচক চিহ্ন হিসেবে ধরে নিতে পারি। তো নিচের বিন্দুটাই গুরুত্বপূর্ণ, এটি থাকলে আমরা বুঝে নিই যে এটা বিস্ময়সূচক চিহ্ন। এর মাধ্যমেই আমাদের ভাবের কিছুটা পরিবর্তন হয়ে যায়। আমি শুরুতেই তোমাদের দেখিয়েছিলাম, সেখানে বিস্ময়ের একটি ভাব নিয়ে বাক্য তোমাদের সামনে বলেছিলাম, সেখান থেকে তোমরা এটা স্পষ্ট হওয়ার চেষ্টা করবে। এখন আমরা আসছি প্রশ্নবোধক চিহ্ন। তোমরা তো আসলে অনেক পরিচিত প্রশ্নবোধক চিহ্নের সাথে, এটা একেবারে ছোটোবেলা থেকেই তোমরা ভালো জানো যে আসলে যেখানে প্রশ্ন থাকে, প্রশ্ন করতে হয়। যেমন তুমি কি স্কুলে গিয়েছিলে, আজকে বৃষ্টি হচ্ছে, তোমাদের ওখানে কি অ্যাক্সিডেন্ট হয়েছে, অথবা তোমাদের ওখানে কি করোনায় কেউ মৃত্যুবরণ করেছে, ইত্যাদি ইত্যাদি। যখন প্রশ্নের মাধ্যমে কোনো কিছু জানতে চাওয়া হয়, প্রশ্ন করে কোনো কিছু জানতে চাওয়া হয়, সেটাই আসলে প্রশ্নবোধক চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন বলা হয়ে থাকে, কারণ এটা দিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা মনে রাখবো এই 6টি বিষয়, আমরা প্রথম লাইনের মধ্যে আমরা 6টি বিষয় পেয়েছিলাম। এই 6টি বিষয়ে
আসলে আমাদের থামার সময়কাল 1 সেকেন্ড। 1 সেকেন্ড পরিমাণ থামতে হয়। এগুলো ব্যবহার করার পর বেশিক্ষণ থামা যাবে না, আনুমানিক 1 সেকেন্ডের পরিমাণ আমাদের থেমে আবার পরবর্তী বিষয় শুরু করতে হয় বা পরবর্তী অংশ শুরু করতে হয়। তাহলে আমরা এরপরে আসি এক বলার সময়। তোমরা একটু খেয়াল করবে, এক বলার সময় যে দুটি বিষয় আমাদের রয়েছে, আমাদের যে জ্যোতিচিহ্ন রয়েছে তার মধ্যে দুটি বিষয় আমাদের থামতে হয় আসলে এক বলার সময় পরিমাণ। তার মানে আমরা কথায় যখন এক বলবো, এই বলতে যে সময়টি ব্যবহার করা হয় ঠিক এই চিহ্ন ব্যবহার করার পরে আমাদের এই সময়টুকু থামতে হবে। এটি এভাবেই আমাদের ব্যাকরণবিদরা হিসাব নিকাশ করে দিয়েছেন, আর এটির উপরেই আমরা দাঁড়িয়ে আছি বা এটির উপরেই আমাদের ভাষাকে স্পষ্ট করার চেষ্টা করি। এক বলার সময়ে দেখো এখানে কমা যখন আমরা আসলে ব্যবহার করি তখন কোথায় কোথায় কমা ব্যবহার করি। তবে কমা ব্যবহার করার ক্ষেত্রে অনেক বিষয় রয়েছে, অনেক জায়গা রয়েছে। আমি কয়েকটি জায়গায় বিশেষ করে তোমাদের ব্যবহারিক বেশ কয়েকটি ইম্পর্ট্যান্ট জায়গায় একটু কথা বলতে চাই, কারণ অনেক আলোচনা করলে অনেক দীর্ঘ হয়ে যাবে, আমার সবটাই আলোচনা করতে হবে যাতে তোমাদের সুবিধা হয়। আমরা যদি প্রথমেই বলি তারিখ লিখতে গিয়ে, তারিখ লেখার ক্ষেত্রে আমাদের অবশ্যই কমা ব্যবহার করতে হয়। যেমন আমি যদি বলি যে 16 মে বুধবার বা শুক্রবার যেটাই হোক না কেন কমা, তারপরে আমরা একটা সাল দিতে পারি যে 2020 সাল, 2019 সাল যেটা ব্যবহার করি। তাহলে আমরা বুঝেছি এগুলো ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, কমা ব্যবহার করতে হয়। এরপরে আরও রয়েছে সম্বোধন করার ক্ষেত্রে অনেক সময় কমা ব্যবহার করি। যে এরকম যদি বলা হয় নাহিদ তুমি এখানে আসো, নাহিদের পরে একটা কমা ব্যবহার করতে পারি। তারপরে আমি যদি বলি সালমা তুমি এই কাজটি করে দাও, সালমার পরে একটি কমা ব্যবহার করতে পারি। তাহলে এখানে সম্বোধন করার ক্ষেত্রে আমরা কমাটি ব্যবহার করতে পারি। এইভাবে আমাদের বোঝার চেষ্টা করতে হবে। এরপরে একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ ব্যবহারের ক্ষেত্রেও আমরা অনেক সময় কমা ব্যবহার করতে পারি। যেমন আমি যদি বলি সুখ, দুঃখ, হতাশা, বেদনা এগুলো এখন আর নেই বা আমার জীবনে নেই, এমন কথা যদি আমি বলি সুখ, দুঃখ, হতাশা, বেদনা, এগুলো যদি আমি লিখি তাহলে একের পর এক কমা দিয়ে দিয়ে লিখে আমি বলতে পারি যে তারপরে আমি বলতে পারি যে এগুলো আমার জীবনে নেই। তাহলে সেক্ষেত্রেও আমরা কমাটি ব্যবহার করতে পারি। এরপরে আরও অনেক সময় নামের পরে আমরা যখন পদবীগুলো ব্যবহার করি সেক্ষেত্রেও আমাদের কমা ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া আরও অনেক জায়গায় আমরা কমা ব্যবহার করি। বিশেষ করে আমরা যখন রাস্তার নাম, বাড়ির ঠিকানা যখন ব্যবহার করি, বাড়ি নাম্বার, রোড নাম্বার এগুলো ব্যবহার করি, সেক্ষেত্রেও আমাদের কমাটি ব্যবহার করা হয়ে থাকে। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি আমাদের একটু বোঝার চেষ্টা করতে হবে। কমার ব্যবহারটা একটু ব্যাপক, একটু চেষ্টা করবে নিজের সচেতন থেকে একটু বোঝার। এরপরে আমরা আসি 8 নম্বর পয়েন্টে, উদাহরণ চিহ্ন। আসলে উদাহরণ চিহ্ন আমরা যখন ব্যবহার করি তখন আমি তোমাদেরকে দেখিয়েছি এভাবেই আমরা সাধারণত লেখার উপরে আমরা মনে করো অক্ষরের মাথায় এভাবে আমরা সাধারণত ব্যবহার করে থাকি। আমি একটু দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তো উদাহরণ চিহ্ন আসলে কখন আমরা ব্যবহার করে থাকি? আমরা উদাহরণ চিহ্নটা ব্যবহার করে থাকি বিশেষ করে বক্তা যখন কোনো বিষয়ে বলে থাকেন বা প্রত্যক্ষভাবে যে কথাটা বলে থাকেন সেই কথাটিকে যখন আমরা প্রকাশ করতে চাই তাহলে সেখানে আমরা এই উদাহরণ চিহ্নটি ব্যবহার করে থাকি। যেমন আমরা যদি বলি এভাবে, আমাদের অধ্যক্ষ মহোদয় বললেন আজকে তোমাকে লাইভ ক্লাস করতে হবে। তাহলে অধ্যক্ষ মহোদয় প্রত্যক্ষভাবে আমাকে বললেন আজকে তোমাকে বা আজকে আপনাকে লাইভ ক্লাস করতে হবে। সেক্ষেত্রে তার যে বক্তব্যটা
সেই বক্তব্যটাকে আমরা একটি উদাহরণ চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। অথবা বলে থাকেন যে শিক্ষক বললেন আগামীকাল তোমাদের পরীক্ষার ফল বের হবে। সেক্ষেত্রেও আমরা শিক্ষক বললেন কমা দিয়ে উদাহরণ চিহ্নের মাধ্যমে বলতে পারি যে আগামীকাল তোমাদের পরীক্ষার ফল বের হবে বা প্রকাশ করা হবে। এইভাবে আমরা সাধারণত উদাহরণ চিহ্নটা ব্যবহার করে থাকি। এরপরে আমরা আসি 3 নম্বর লাইনে। এখানে এক বলার দ্বিগুণ সময় শুধুমাত্র সেমিকোলন। আমরা সেমিকোলন ব্যবহারের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে এটির দৃশ্যটা হচ্ছে যে কমার মতোই, তবে অবশ্যই কমার উপরে একটি বিন্দু থাকতে হবে। যখনই আমি কমার উপরে বিন্দুটি না ব্যবহার করব বা দিব না, তখন আমার এটা কমার ব্যবহার হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কমা অপেক্ষা একটু বেশি বিরতির প্রয়োজন হয়, কারণ কমার থেকে তো তার আরেকটু অলংকার বেশি রয়েছে, এই জন্য বেশি বিরতির প্রয়োজন। আমরা যদি এভাবে মনে রাখি তাতেও ক্ষতি নেই। তো বিশেষ করে একাধিক ব্যক্তির নাম এবং তার পদবি লিখতে যে আমরা অনেক সময় এই সেমিকোলন ব্যবহার করে থাকি। আরও অনেক ক্ষেত্রে ব্যবহার করা যায়, তবে এটাই বেশি গুরুত্বপূর্ণ। যেমন আমি যদি বলি মোহাম্মদ রফিক মহাপরিচালক, তারপরে আরেকজনের নাম দিই মোহাম্মদ সেলিম ব্যবস্থাপনা পরিচালক। এভাবে যখন আমরা লিখব তখন পাশাপাশি আমাদেরকে কি করতে হবে, তার পাশে আমাদের এই সেমিকোলনটি ব্যবহার করতে হয়। তো আসলে সেমিকোলন ব্যবহার করার সময় আমাদের কি করতে হবে, আমাদের বিশেষ করে কমাতে যে সময় তার দ্বিগুণ সময় আমাদের এখানে ব্যয় করতে হয়, মানে কমার থেকে একটু বেশি থামতে হয়। এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। তো এরপরে আমরা আসি, দেখো থামতে হয় না। আমি শেষের লাইনটির থেকে সংগ্রহ করে তোমাদেরকে দেখিয়েছি। সেখানে আমরা যদি দেখি যে থামতে হয় না, হাইপেন, ইলেক চিহ্ন এবং বন্ধনী। তো হাইপেন হচ্ছে যে আমি তো এর আগে তোমাদের ড্যাশ লেখার পাশাপাশি আমি তোমাদের বুঝিয়েছি যে হাইপেন এবং ড্যাশের মধ্যে একটু পার্থক্য রয়েছে, একটু বড় এবং ছোট। তার মধ্যে হাইপেনটা একটু ছোট হয় আর ড্যাশটা একটু বড় হয়। তো সাধারণত আমরা যখন কোনো উপসর্গ ব্যবহার করি, কু অভ্যাস, সু অভ্যাস, তারপরে অকারণ ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে অকল্যাণ আমরা যদি ব্যবহার করি, তো এর মাঝে আমরা এই হাইফেনটি ব্যবহার করে থাকি। এছাড়া আমরা অনেক সময় পংক্তি শেষে যখন আমাদের লেখা কিছু থেকে যায়, লাইনের শেষে যখন আমাদের হয়তো একটি শব্দ লিখে কিছু অংশ থেকে গেছে, সেটাকে আমরা নিচের পংক্তিতে লিখতে বা নিচের লাইনে লিখতে গিয়ে আমরা হাইফেনটি অনেক সময় ব্যবহার করে থাকি, লেখা যায়। এরপরে আমরা বিশেষ করে ওই একই শব্দ দুইবার লিখতে গিয়ে আমরা হাইফেনও ব্যবহার করে থাকি। যেমন আমি যদি বলতি ঘুমাতে ঘুমাতে আমি খেয়েছিলাম, যেতে যেতে আমি কথা বলেছিলাম, এভাবে এই যে একই শব্দ যখন আমি দ্বিরুক্ত মানে দুইবার উক্ত করি বা দুইবার বলি, সেক্ষেত্রেও আমরা অনেক সময় এই হাইফেন চিহ্নটি ব্যবহার করে থাকি। তো যাই হোক, এই মোটামুটি এগুলোর ব্যবহার মোটামুটি আমাদের হয়ে থাকে। বিশেষ করে আমি আজকে যে আলোচনাগুলো করছি তোমাদের বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে খুব প্রয়োজন। সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটা প্রয়োজন, শুধু যারা শিক্ষার্থী না ব্যবহারিক ক্ষেত্রেও অনেক প্রয়োজন। তো এরপরে আমি ইলেক চিহ্ন নিয়ে একটু কথা বলি, যেটাকে আমাদের সিরিয়ালে আছে ইলেক চিহ্ন, যেটাকে আমরা অনেক সময় লোপ চিহ্ন বলতে পারি। অথবা আমরা মাথায় রাখবো যে আসলে ইলেক চিহ্ন বা লোপ চিহ্ন, এই ইলেক চিহ্ন বা লোপ চিহ্ন কখন কোথায় আমরা ব্যবহার করে থাকি। অনেক সময় কোনো শব্দকে সংক্ষেপে বলতে, সংক্ষেপে লিখতে
আমরা এই লোপ চিহ্ন ব্যবহার করে থাকি। যেমন আমরা যদি বলি যে মাথার পরে জ্বলছে রবি, মাথার পরে জ্বলছে রবি, মাথার পরে জ্বলছে রবি, এই পরে মানে আমি যদি এখানে পরে লিখি তাহলে এখানে একটি লেখ চিহ্ন বা লোপ চিহ্ন ব্যবহার করি। তো সেক্ষেত্রে আমরা একটু দেখার চেষ্টা করব এখানে, যেমন এখানে আমি যদি বলি এখানে পরে মাথার পরে জ্বলছে রবি, আসলে পরে বলতে উপরে। অথবা আমি যদি ব্যবহার করি অনেক সময় আমরা সাল লেখার ক্ষেত্রেও পুরোটি না লিখে, যেমন 1971, সেক্ষেত্রে আমরা লোপ চিহ্ন দিয়ে 71 সাল ব্যবহার করতে পারি, অথবা আমরা 75 সাল ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আমাদের লোপ চিহ্নটি ব্যবহার করে সংক্ষেপণ বা কোনো বর্ণকে আমাদের লোপ করা অর্থাৎ উজ্জ্ব রাখার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আমরা সবশেষ আসতে চাচ্ছি যে বিষয়টি, সেটা হচ্ছে বন্ধনী। এই বন্ধনী চিহ্ন আসলে গণিতের ক্ষেত্রেই বেশি ব্যবহার করা হয়। গণিত শাস্ত্রে যারা গণিতের শিক্ষক তারা এটি নিয়ে বেশি নাড়াচাড়া করেন, তারা বেশি ব্যবহার করেন। আমরা যারা বাংলার ক্ষেত্রে ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে, সেই বিষয়টি একটু স্পষ্ট করি। আমরা বন্ধনী আমরা জানি প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী, এই তিনটি বন্ধনী রয়েছে, যেটাকে আমরা ইংরেজিতে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট বলে থাকি। তো আসলে কোনো কোনো ক্ষেত্রে আমাদের এই বন্ধনীটি প্রয়োজন হয়। যেমন আমরা যদি একটি বাক্য বলি তাহলে বুঝতে সুবিধা হবে, তিনি জাহাঙ্গীরনগর ব্র্যাকেটে আমি যদি বলি বর্তমান ঢাকায় জন্মগ্রহণ করেন, তার মানে তিনি জাহাঙ্গীরনগরের এখন যেখান ঢাকা এই জায়গাটিকে বোঝানোর জন্য এটি চেঞ্জ হয়েছে, এই জায়গায় বোঝানোর জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেটটা ব্যবহার করে থাকি। তারপরে সেকেন্ড ব্র্যাকেটের ব্যবহার আমাদের খুব বেশি প্রয়োজন হয় না, তারপরেও অনেকে অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তাছাড়া থার্ড ব্র্যাকেট সেটিও আমাদের অনেক বিষয়কে ছোট করে বোঝানোর জন্য বা আলাদা করে বোঝানোর জন্য, চেঞ্জেবলের ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি। অথবা কোনো চিহ্নকে বোঝানোর জন্য, হয়তো আমি এটা কথা বলছি সেই কথাটার রূপ দিতে, সেক্ষেত্রেও আমরা অনেক সময় থার্ড ব্র্যাকেট ব্যবহার করি। আসলে এগুলো গণিতের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়ে থাকে। আমরা মোটামুটি আমাদের প্রয়োজনে কোনো কোনো ক্ষেত্রে আমরা এগুলো আনতে পারি, এগুলো আমাদের স্বীকৃতি রয়েছে বাংলার ক্ষেত্রে। যাই হোক, এই হচ্ছে মোটামুটি আজকে আমাদের জ্যোতি বা শেষ চিহ্ন লেখার কৌশল বা আলোচনা। এছাড়া আমি আসলে অতিরিক্ত কিছু বিষয় নিয়ে আমি একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে আরও কিছু জ্যোতি বা শেষ চিহ্নের বিষয় রয়েছে, সেগুলো তোমাদের মনে রাখতে হবে যে এগুলো তোমাদের আজকে বিশেষ করে নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ে তোমাদের নাই, বা একটু আলোচনা হয়তো থাকতে পারে, কিন্তু এগুলো অনেক সময় পরীক্ষার ক্ষেত্রে, এই ক্ষেত্রে তোমাদের খুব একটা প্রযোজ্য নয়, তবু একটু আলোচনা। বর্জন চিহ্ন, আমরা অনেক সময় কোনো কোনো ক্ষেত্রে কোনো কথাকে বর্জন করতে বা একটু অনেক সময় বাদ দিতে আমরা অনেক সময় এই চিহ্নটি তোমরা নিশ্চয়ই খেয়াল করবেন, ডট 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 ডট, অর্থাৎ আমরা বললাম না কথাটা, এর মধ্যে এরকম আরও অনেক কথা রয়েছে, এরকম সেক্ষেত্রে আমরা ব্যবহার করি। অথবা আমরা উপরে স্টার চিহ্ন ব্যবহার করে আমরা অনেক সময় বর্জন চিহ্ন হিসেবে ব্যবহার করতে পারি। এরপরে সমান চিহ্ন, এটিও গাণিতিক একটি ব্যাপার, গণিতের ক্ষেত্রে ব্যবহার। তারপরেও আমরা অনেক সময় এটি সমাসের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। সংক্ষেপণ চিহ্ন, অনেক সময় এটাকে বিন্দু হিসেবে আমরা সংক্ষেপে কোনো বিষয়কে সংক্ষেপ করে বোঝাতে আমরা যদি বর্ণের পরে একটি বিন্দু বসাই, তাহলে সেক্ষেত্রেও আমাদের ওই পুরো শব্দটি সংক্ষেপ হয়ে বোঝায়। যেমন ডক্টর, আমি যদি ড দিয়ে বিন্দু দিই ডক্টর, তো সেক্ষেত্রে আমরা ড দিয়ে বিন্দু দিলে সেক্ষেত্রে আমাদের সংক্ষেপণ বোঝায়। তো এরপরে আমরা বিকল্প চিহ্ন, অনেক সময় কোনো বিষয়কে বিকল্প হিসেবে ব্যবহার করতে আমরা এই বিকল্প চিহ্ন আমরা ব্যবহার করে থাকি, যেটা গণিতে আবার ডিভাইডেড ভাগ হিসেবে ব্যবহার করা থাকে। আমরা সাধারণত বিকল্প হিসেবে এভাবে পরস্পর একটা শব্দ লিখে তারপরে আরেকটি লেখার জন্য আমরা এভাবে ব্যবহার করে থাকি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই আলোচনা থেকে তোমরা বেশ কিছু বিষয় শিখেছো। আমি কয়েকটি বিষয় একটু তোমাদের ধারণা দিই। এখান থেকে অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন
পরীক্ষায় এসে থাকে। আমার আজকের এই আলোচনা থেকে অনেক বহু নির্বাচনী প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তোমরা যদি আজকে বিষয়টি একটু দেখার চেষ্টা করো তাহলে দেখবে অনেক প্রশ্নের উত্তর এখান থেকে তোমরা পেয়ে যাবে, তোমাদের উপকার হবে। বিশেষ করে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের জন্য বহু নির্বাচনী প্রশ্ন এবং উচ্চ মাধ্যমিক শ্রেণী তোমাদের ব্যবহারের ক্ষেত্রে এটা খুব প্রয়োজন। এছাড়া আসলে যারা এটি বিষয় নিয়ে বেশি দ্বিধাদ্বন্দ্বিত আছেন, যারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে থাকেন, তারা যদি আজকের এই ক্লাসটি একটু গুরুত্ব সহকারে খেয়াল করার চেষ্টা করেন, আমার বক্তব্যগুলো দেখার চেষ্টা করেন, আশা করি একটু হলেও সবার উপকার হবে। তো প্রিয় শিক্ষার্থী এবং প্রিয় দর্শক মণ্ডলী, যারা যেখান থেকে আমাকে ফলো করছেন, আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করি।